দোলা, তোর চোখ দুটো পাখির ডানার মতো নরম। আই লাভ ইউ দোলা, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। পাগল একটা। জয় তং দেবী চামুণ্ডে, জয় ভূত প্রহারিণী, জয় সর্বস্বে দেবী কাল রাত্রি নমস্তুতে। যা যা, যাবি না, যাবি না, যা। হাই, তোমরা শুনছো রেডিও বঙ্গনেট 18 আনা বাঙালিয়ানা। বৃহস্পতিবারের এই সময়টাতে তোমরা ডেফিনেটলি জানো যে তোমরা কি শুনছো। ঠিক ধরেছ, প্রীতমের সঙ্গে শুনছো উইংস অফ স্টোরিজ। আজকাল হামেশাই পৃথিবীর এদিক সেদিক, এ প্রান্তে সে প্রান্তে একটা ঘটনা কিন্তু খুব দেখতে পাওয়া যায়, ভূমিকম্প, আর্থকুয়েক, যার ভয়াবহ শিকার ভারত নেপাল থেকে শুরু করে পৃথিবীর অসংখ্য দেশ। এবার একটা সত্যি কথা বলি, আমার না ছোটবেলা থেকে এই ভূমিকম্প ব্যাপারটা কি সেটা একটু এক্সপিরিয়েন্স করার খুব ইচ্ছে ছিল, জানো। আর আমি জানি যে অনেকেরই এই ইচ্ছেটা থাকে বা আছে যে এই ভূমিকম্পটা কি। আমার সাথে সাথে যারা এক্সপিরিয়েন্স করতে চাও তারা দিল থামকে ব্যাঠো, তোমাদের জন্যই আজকের বিশেষ পর্ব। চলো দেখে আসি, অনুভব করে আসি। সবই হবে, দেখবো শুনবো, কিন্তু সবটাই চোখ বন্ধ করে। আরেকটা কথা বলা বাকি, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। গল্পের মৌলিকতা বজায় রাখতে এবং মূল ভাবটিকে অক্ষুণ্ণ রাখার জন্যে গল্পে ধূমপানের অংশটিকে আমরা অপরিবর্তিত রাখতে বাধ্য হয়েছি। শুনতে থাকো রেডিও বঙ্গনেট 18 আনা বাঙালিয়ানা। পয়লা মাঘ 1340, সন্ধেবেলা। মুঙ্গের শহর বলে যেটা এতদিন পরিচিত ছিল, তারই এক প্রান্তে আমাদের ক্লাবের বিধ্বস্ত বিমোচিত গড়খানার বাইরে আমরা কয়েকজন ক্লাবের সভ্য বসেছিলাম। সকলেরই আপাদমস্তক লাল ধুলো আর সুরকিতে ঢাকা, কারোর পায়ে জুতো নেই। বড়দার গায়ে কেবল একটা গেঞ্জি, হাতের এক জায়গায় কেটে গিয়ে ধুলোয় রক্তে মাখামাখি হয়ে শুকিয়েছিল। সে থেকে থেকে হিহি করে কেঁপে উঠছিল। বেলা 2:12 সময় ভূমিকম্প হয়ে গিয়েছে, কিন্তু আকাশ এখনো রক্তাভ ধুলোয় আচ্ছন্ন হয়ে আছে। নিচে ওই টিপির উপর উইয়ের মতো অসংখ্য লোক ইটের উপর ঘুরে বেড়াচ্ছে, প্রিয়জনের নাম ধরে ডাকছে, খুব জোরে জোরে চিৎকার করে কাঁদছে। আমরা ক্লান্ত অবসন্ন দেহে বসে বসে ধুঁকছিলুম। অভিশপ্ত শ্মশানীভূত শহরের উপর অলক্ষিতে শীতরাত্রির অন্ধকার নেমে আসছিল। সবাই নিজের নিজের চিন্তায় মগ্ন ছিলাম, তাই মাঝে মাঝে যা দু একটা কথা হচ্ছিল তাও ছাড়া ছাড়া অসংলগ্ন বোধ হচ্ছিল। শচীন হঠাৎ বলে উঠল, একটা কোদাল পেলে হয়তো দাশুটাকে বাঁচাতে পারতুম। ইট আর সুরকির তলা থেকে তার কাতরানি শুনতে পাচ্ছিলুম, কিন্তু শুধু হাত দিয়ে 50 টন ইট সুরকি সরানো। দীর্ঘশ্বাস ফেলে শচীন চুপ করল। শুধু হাতে যে ও 50 টন ইট সুরকি সরানোর চেষ্টা করেছিল, তার রক্তমাখা ক্ষতবিক্ষত আঙুলগুলো তার সাক্ষ্য দিচ্ছিল। বড়দা দন্তবাদ্য কোনো মতে থামিয়ে বলল, আজ টেম্পারেচার কত বলতে পারো? ফ্রিজিং পয়েন্টের নিচে নেমে গেছে নাকি? অমূল্য এতক্ষণ ক্লাব ঘরের ভাঙা বর্গা, জানলার কাঠ ইত্যাদি সংগ্রহ করে আগুন জ্বালাতে প্রবৃত্ত ছিল। এখন বলল, আরে এসো এসো, এই তো এই এই ঘিরে বসো, ঘিরে বসো। হ্যাঁ, আরে আজকে রাত্রি যাপনের ব্যবস্থা কি হবে? হ্যাঁ, সবাই আগুন ঘিরে বসলাম। বড়দা বলল,
আমার গোয়াল ঘরটা দাঁড়িয়ে আছে, সেইখানেই সকলে মিলে গুতোগুতি করা যাবে। অমূল্য জিজ্ঞাসা করল, আর আহার? বড়দা মাটির দিকে আঙুল নির্দেশ করে বলল, ঘাস আজ আর বিচিলিও পাচ্ছ না, ভেবে দেখো। অমূল্য হেসে বড়দার পিঠ চাপড়িয়ে বলল, কুচ পড়োয়া নেই, গোয়ালেই যখন থাকতে হবে তখন ঘাসে আপত্তি করলে চলবে কেন? নন্দর একটা পা ভেঙে গেছিল। সে কোট প্যান্টালুন পরা অবস্থায় চিত হয়ে ঘাসের ওপর শুয়ে সিগারেট টানছিল। মাথায় একটা ব্যান্ডেজ জড়ানো ছিল। একটা প্যান্টালুনের উপরেই লাথি দিয়ে সোজা করে বাঁধা ছিল। আমরা তাকে চ্যাংদোলা করে এনে আগুনের পাশে শুইয়ে দিলাম। নন্দর মাথায় চোট খুব গুরুতর নয়, কিন্তু কিন্তু সে কেমন যেন ঝিমিয়ে পড়ছিল। নিজের মনেই সিগারেট টানতে টানতে বিড়বিড় করে বলল, দোতলার অফিস রুমে বসে টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট ফুঁকছিলুম। প্রথম আধ মিনিট বুঝতেই পারলুম না যে ভূমিকম্প হচ্ছে। গদের শিশিটা টেবিলের ওপর থেকে নাচতে নাচতে যখন মাটিতে পড়ে গেল তখন বুঝলুম। ঘর থেকে বেরিয়ে পালাতে যাব, খিলেন থেকে একটা 11 ইঞ্চি খসে পড়ল মাথার উপর। মুখ থুবড়ে পড়লুম সেইখানে। তারপর পায়ের ওপর পড়ল একটা বিম। হামাগুড়ি দিয়ে পালাবার চেষ্টা করলুম। সিঁড়ি পর্যন্ত পৌঁছতে না পৌঁছতেই সমস্ত বাড়িখানাই মাথার উপর ভেঙে পড়ল। অমূল্য বলল, নন্দ, তুই পেল্লাদ মার্কা ছেলে, এতেও যখন মরিসনি তখন আর তোর ভাবনা নেই। নন্দ নিজের মনেই বলে চলল। জ্ঞান যখন হয় দেখলুম নাকের ফুটো সুরকিতে বন্ধ হয়ে গেছে। হাঁ করে নিঃশ্বাস নিচ্ছি। সর্বাঙ্গের ওপর এত অসহ্য চাপ, মনে হচ্ছে ইট পাথরের চাপে পাঁজরগুলো এক্ষুনি প্যাকাটির মতো মট মট করে ভেঙে যাবে। চোখ খুলে চাইবার উপায় ছিল না। ধুলোয় চোখ বন্ধ, কিন্তু কান দুটো খোলা ছিল। অনেক রকম আওয়াজ শুনতে পাচ্ছিলুম। আমার বাঁ পাশের অফিসে দপ্তরির হায়দার মিয়া পানি লাও, শরবত লাও, হালুয়া লাও বলে নানান রকম ফরমাস করছিল। বোধহয় তার মাথায় চোট লেগেছিল। ডান দিক থেকে একজনের কাশির আওয়াজ আসছিল। কেউ রক্তবমি করছিল। ক্রমে দুদিকের শব্দই থেমে গেল। আমার শরীরের ওপর চাপ যেন আরো বেড়ে উঠতে লাগলো। কান ভোঁ ভোঁ করতে লাগলো। তারপর আর মনে নেই। তোরা কখন আমায় বার করলি? পৃথ্বী ডান হাতের বুড়ো আঙুল মুখে পুরে চুষছিল। সে ডাক্তার। আঙুল বের করে বলল, 4:30 সময় উপুর হয়ে পড়েছিলি। ভাগ্যে একটা বিম কোনাচে ভাবে তোর ওপর পড়েছিল, নইলে। আমার দিকে ফিরে মৃদু কণ্ঠে বলল, হাসপাতালের অবস্থা কিরকম কিছু জানো? হ্যাঁ, নন্দর জন্য অন্তত একটা স্প্লাইন্ট আর কিছু টিংচার আয়োডিন তো চাই। মাথায় জখমটা বিশেষ কিছু নয়, কিন্তু পায়ে কম্পাউন্ড ফ্র্যাকচার অফ দ্য টিবিয়া যদি গ্র্যাঙ্গিন সেট ইন করে তাহলে। প্রমথ বলল, উপায় নাই। হাসপাতাল কোথায়? ধুলো হয়ে একেবারে মিশে গেছে। হ্যাঁ, হাসপাতাল। কিছুক্ষণ সবাই চুপ করে বসে থাকলাম। আমাদের অঙ্গার গর্ভ ধ্বনি আরক্তভাবে জ্বলতে লাগলো। সেই দিকে তাকিয়ে শচীন বলে উঠল, 2.5 মিনিটের মধ্যে 7 শতাব্দীর কীর্তি একটা শহর তাসের বাড়ির মতো ধূলিসাৎ হয়ে গেল। উহ, কি ভীষণ শক্তি! আমার বিশ্বাস জার্মান হাউইটজার দিয়ে 12 ঘন্টা বম্বার্ড করালেও এমনটা কেউ করতে পারতো না। কত লোক মরেছে, কেউ আন্দাজ করতে পারো? অমূল্য বলল, ও 6-7 হাজারের কম নয়। প্রমথ মাথা নাড়ল। শহরটাকে ঘুরে দেখছি, হ্যাঁ, মোটে ওই 10-12 হাজার লোক হবে ঘুরে বেড়াচ্ছে। বাকি লোকগুলোন গেল কোথায়? নন্দ জিজ্ঞাসা করল, আচ্ছা, বাঙালি কজন মরেছে? তখনও সম্পূর্ণ খবর জানা যায়নি। যত দূর জানা গিয়েছিল নন্দকে বললাম। ভাগ্যক্রমে আমাদের কয়েকজনের আত্মীয় পরিজন রক্ষা পেয়েছিল।
ঘরবাড়ির অবশ্য কাহারও চিহ্ন ছিল না, কিন্তু কিন্তু সবাই যে প্রাণে বেঁচে গেছি এই সৌভাগ্যের আনন্দে সর্বস্ব হারানোর দুঃখ লঘু হয়ে গিয়েছিল। রাজেন সেই কথাই বলল। বাড়ি ঘর গিয়েছে যাগ্গে, বেঁচে থাকলে আবার হবে। হ্যাঁ, কি বলিস? কিন্তু ভেবে দেখ দেখি, যদি মনির মতো অবস্থা হতো। আমরা আমরা মনে মনে শিউরে উঠলাম। মনির স্ত্রী, পুত্র, মা, ছোট ভাই, অর্থাৎ পৃথিবীতে নিজের বলে যে কজন ছিল সকলেই চাপা পড়েছিল। কেবল সে একাই বেঁচে ছিল। অনেকক্ষণ কোনো কথা হলো না। তারপর চুনি মৃদু কণ্ঠে হাসতে লাগলো। মনির দুর্ভাগ্যের কথা ভেবে যে হাসছে না তা বুঝলাম। এতগুলো ভয়ঙ্কর ঘটনা এত অল্প সময়ের মধ্যে চোখের সামনে ঘটে গেছিল যে মন একটা ঘটনাকে ধরে বেশিক্ষণ স্থির থাকতে পারছিল না। আলোর ধাঁধায় দিগ্ভ্রান্ত চামচিকের মতো এ দেয়াল থেকে সে দেয়ালে আছাড় খেয়ে ফিরছিল। আলোচনার ধারাও তাই বিচিত্র রকমের স্বৈরাচারী হয়ে উঠেছিল। অমূল্য যে কুকুরগত প্রাণ এ কথা সবাই জানতাম। চুনি বলল, সবে মাত্র ভূমিকম্প থেমেছে, আমি ছুটেছি স্কুলের দিকে ছেলেটার কি হলো একবার দেখবার জন্য। বড়বাজারের চৌমাথার উপর এসে দেখি অমূল্য একটা প্রকাণ্ড লোহার বিম নিয়ে টানাটানি করছে। কিন্তু বিম নড়বে কেন? একে তো সেটা নিজেই 20 মণ ভারী, তার উপর আবার 50 টন ডেবরি পড়েছে তার ঘাড়ে। আমাকে দেখে অমূল্য উন্মাদের মতন হাত নেড়ে ডাকলে। তার মুখের ভাব দেখে মনে হলো হয়তোবা একটা মানুষ বিমের নিচে চাপা পড়েছে। নিজের ছেলের সন্ধান ছেড়ে ছুটে গেল। আরে গিয়ে দেখি বিমের এক প্রান্তে একটা কুকুর পিছু ফিরে বসে আছে আর তারও সরে চেঁচাচ্ছে। জিজ্ঞাসা করলুম, কি? হ্যাঁ? অমূল্য কাঁদো কাঁদো হয়ে বললে, ভাই, ওর ল্যাজ চেপে গেছে, কিছুতেই ছাড়াতে পারছি না। কিরকম রাগ হয় বলো তো? হ্যাঁ, রেগে চলে যাচ্ছিলুম। অমূল্য হাত চেপে ধরলে। কি করি, ভয়ও হলো। পরের সন্তানকে বিপদে ফেলে নিজের সন্তানকে খুঁজতে যাচ্ছি, হয়তো ভগবান দাগা দেবেন। দুজনে মিলে বিম ধরে ঠেলাঠেলি আরম্ভ করল, কিন্তু বৃথা চেষ্টা। বিম এক চুলও নড়ল না। অমূল্য কাঁদতে কাঁদতে বললে, কি করি ভাই? তখন আমার মাথায় এক বুদ্ধি গজালো। জিজ্ঞাসা করলাম, ছুরি আছে? অমূল্য পকেট থেকে ছুরি বার করল। আমি বললুম, আর দেরি নয়, ওর ল্যাজ কেটে ফেল। অমূল্য বুঝলে ও ছাড়া গতি নেই। বিরক্তি না করে ল্যাজ কেটে ফেললে। কুকুরটা ছাড়া পেয়ে মারলে টেনে দৌড়। একবার পিছু ফিরে তাকালে না, আরে অমূল্যকে একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। এই তো কুকুরের কৃতজ্ঞতা। হ্যাঁ, অমূল্য গল্পের মধ্যে দু একবার বাধা দেবার চেষ্টা করেছিল। এখন লজ্জিত মুখে বলল, এই চুনিটা ভারী মিথ্যেবাদী। হ্যাঁ, এই আমি কেঁদেছিলুম। হ্যাঁ, কেঁদেছিলুম, কাঁদিসনি? শচীন বলল, বাজারে ও অঞ্চলে একটি বাড়িও খাড়া নেই দেখেছ বোধহয়, কেবল ইটের পাহাড়। তার ওপরেই ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ দেখলুম একটা পা গোছ পর্যন্ত বেরিয়ে আছে। চুটকি পড়া স্ত্রীলোকের পা। হাঁকাহাঁকি করে 2-4 লোক জড়ো করলুম। তারপর সবাই মিলে ইট কাঠ সরাতে লাগলুম। মনে হলো পা যখন বেরিয়ে আছে হয়তো মরেনি। অনেক কষ্টে ধরটা বার করা গেল। ধরটা বেশ অক্ষত। তারপর গলার কাছে পৌঁছে দেখি আর কিছু নেই। মুন্ডুটা সাপ ছিঁড়ে বেরিয়ে গেছে। 10 দূরে মাথাটা পাওয়া গেল। কিছুক্ষণ চুপ করে থেকে শচীন আবার বলল, আজ যে দৃশ্য দেখছি কখনো হয়তো ভুলতে পারবো না বোধ করি। না, গণেশলালকে চেনো? বিহারি উকিল, সে কোর্টে ছিল। পাগলের মতো ছুটতে ছুটতে এসে দেখল তার স্ত্রী বাড়ির সামনে রাস্তার ওপর মরে পড়ে আছে।
গণেশ এখনো স্ত্রীর মৃতদেহ কোলে রাস্তার উপরে বসে আছে। একটু থেমে বলল, কি ভাগ্য দেখো, মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে এসছিল, কিন্তু রাস্তায় নামতেই আর একজনের বাড়ি তার মাথার ওপর ভেঙে পড়ল। নিজের বাড়ি থেকে না বেরোলে হয়তো মরতো না। বড়দা বলল, ওটা তোমার ভুল। মৃত্যু তাকে ডাক দিয়েছিল, যেখানেই থাকুক তাকে যেতেই হতো। চুনি বলল, আমি তো 1 সেকেন্ডের জন্য বেঁচে গেছি। ডেপুটির কোর্টে একটা কেস আরম্ভ করেছিল, হঠাৎ হাকিমটা এক লাফ মেরে আমার ঘাড়ের ওপর পড়ল। দুজনে জাপটাজাপটি করে নাচতে নাচতে ঘর থেকে যেই বেরিয়েছি, অমনি ঘরের ছাদ ধসে পড়ল। বড়দা বলল, পরমায়ু থাকতে কেউ মরতে পারে না, এই হচ্ছে চরম সত্য। নইলে নইলে আমি বেঁচে আছি কি করে বলো দেখি? হ্যাঁ। অমূল্য বলল, খুব খাঁটি কথা। হ্যাঁ, আচ্ছা তুমি বেঁচে আছো কি করে সেটা আমরা সকলেই জানতে চাই। হ্যাঁ, আরে তুমি তো ওই দোতলার ঘরে খিল দিয়ে গৃহিণী আর সপরিবারে দিবানিদ্রা দিচ্ছিলে, তুমি বাঁচলে কি করে বলো তো শুনি? হ্যাঁ, বলো না। বড়দা বলল, সে কথা বললে তোমরা সবাই আমায় অবিশ্বাস করবে। একে তো আমার একটা বদনাম আছে। অমূল্য বলল, তোমার গল্প যত আসারই হোক, আজ আমরা শুনবো। হ্যাঁ, আজকের দিনে যদি তুই মিথ্যে গল্প বানিয়ে বলতে পারো তাহলে বুঝবো। হ্যাঁ, তোমার মতন পাপী নরকেও নেই। বড়দা বলল, ভাই, আমি কখনো মিথ্যে গল্প বলি নে, হয়তো একটু আধটু রং চড়িয়ে বলি, কিন্তু কিন্তু আজ আর তাও নয়। নির্জলা সত্যি কথা বলবো, সাক্ষী ভগবান। তারপর বড়দা বলতে আরম্ভ করল, অমূল্য ঠিকই ধরেছে, দিবানিদ্রাই দিচ্ছিল। গিন্নিও পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন। হঠাৎ গিন্নির ঠেলা খেয়ে ঘুমটা ভেঙে গেল। দেখি খাটখানা ঘরময় পিছলে বেড়াচ্ছে, ঘরটা দুলছে, ঠিক যেন কেউ 2 হাতে ধরে সেটাকে ঝাঁকানি দিচ্ছে। আর 1000 জাঁতা একসঙ্গে ঘোরালে যেরকম শব্দ হয়, তেমনি একটা শব্দ মাটির ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি খুব সাহসী লোক নই, অন্তত মৃত্যুকে ভয় করি না, এমন কথা বললে মিথ্যে বলা হবে। কিন্তু আশ্চর্য, আমার একটুও ভয় হলো না, বুদ্ধিও ঘোলাটে হয়ে গেল না। বোধহয় বিপদটা হঠাৎ এসে উপস্থিত হয়েছিল বলেই ভয় বস্তুটা মনের মধ্যে ঢোকবার অবসর পাইনি। বিদ্যুৎ চমকের মতো আমার মাথায় খেলে গেল, আজ জীবন মরণের সমস্যা, হয় এসপার নয় ওসপার। আজ তোমাদের কাছে বলতে লজ্জা নেই, বিপদের গুরুত্ব উপলব্ধি করার সঙ্গে সঙ্গে একটা কথা মনে মনে স্থির করে নিয়েছিল, মরি তো একসঙ্গে মরব, কেউ কাউকে ছেড়ে দেব না। গিন্নিও আমার বাঁ হাতখানা এমনভাবে চেপে ধরেছিলেন যে ইহজগতে সে হাত ছাড়ানো সম্ভব ছিল না। দুজনে একসঙ্গে খাট থেকে নামলো। তখন ছাদ থেকে টাইল ভেঙে পড়ছে, মেঝে এত দুলছে যে দাঁড়িয়ে থাকা কঠিন। একটা আলমারি ঠিক পায়ের কাছে উপুর হয়ে পড়ে চুরমার হয়ে গেল। দরজা খুলে ঘর থেকে বের হলো। দোতলায় আর যারা ছিল তারা ভূমিকম্প হওয়ার সঙ্গে সঙ্গে নিচে নেমে গিয়েছিল। আমরা যে ঘুমোচ্ছি তা তারা জানতো না, সুতরাং দোতলায় কেবল আমরা দুজনেই রয়ে গিয়েছিল। বুদ্ধিটা পরিষ্কার ছিল, আগেই বলেছি, তাই কি করতে হবে সে বিষয়ে সন্দেহ ছিল না। ঘর থেকে বার হয়ে ঠিক বাঁ হাতে নিচে নামবার সিঁড়ি দিয়ে নেমে কোনো মতে একবার খোলা জায়গায় পৌঁছতে পারলেই নিরাপদ। আমরা সিঁড়ি দিয়ে নামতে গেল, এক ধাপ নেমেও ছিল। এমন সময় মনে হলো কে যেন পিছন থেকে আমাদের টেনে ধরলে। গিন্নির চাবি বাঁধা আঁচলটা মাটিতে লুটোচ্ছিল। দেখলুম চাবির গোছা দরজার ফাঁকে আটকে গেছে। মুহূর্তের জন্য মনে হলো আজ আর রক্ষা নেই,
স্বয়ং জম পিছন থেকে টেনে ধরেছে। কুকুরের লেজ কাটার উদাহরণটা তখন জানা ছিল না। তাছাড়া গিন্নি সে অবস্থাতেও বস্ত্র বর্জন করতে সম্মত হলেন না। ফিরে গেলাম। বাড়িখানা তখন কাঁপছে ঠিক ম্যালেরিয়া রোগীর মতো। হাড় পাঁজরা তার খসে খসে পড়ছে। ভূমিকম্পের বেগ এত বেড়ে গেছে যে মনে হচ্ছে এখনই সব ওলটপালট হয়ে যাবে। মহাপ্রলয়ের আর দেরি নেই। চাবিটা দরজা এবং চৌকাঠের ফাঁকে এমনভাবে আটকে গিয়েছিল যে ছাড়ানো দুষ্কর। তারপর গিন্নি একটি হাত চেপে ধরে আছেন। মাথার ওপর এক চাপড়া প্লাস্টার খসে পড়ল, তবু আঁচল ধরে টানাটানি করতে লাগলো। তারপরেই দোরের খিলেন ভেঙে হাতের ওপর পড়ল। হাতটা ভাগ্যক্রমে ভাঙল না, কেবল থেঁতলে গেল। তখন আঁচল ধরে প্রাণপণে মারলুম এক টান। আঁচলের খুঁট ছিঁড়ে গেল। চাবিটা দরজার ফাঁকেই আটকে রইল। আবার ছুটে গেলুম সিঁড়ি দিয়ে নামবার জন্য, কিন্তু নামা হলো না। ঠিক সিঁড়িতে পা দিয়েছি এমন সময় সেই হাজার জাঁতা ঘুরোনো শব্দের ভেতর থেকে কে যেন প্রচন্ড স্বরে বলে উঠল, ওদিকে যাসনি। এই পর্যন্ত বলে বড়দা থামল। হাত দুটো আগুনের দিকে বাড়িয়ে দিল। দেখলাম তার রোমশ হাতের উপর চুলগুলো কাঁটার মতো সোজা হয়ে উঠেছে। বড়দা আবার আরম্ভ করল, মতিভ্রম বলতে হয় বলো, কিন্তু সে আজও এখনো আমার কানে বাজছে। মেঘের মতো আওয়াজ, ওদিকে যাসনি। কে কথা বললে জানি না, তখন অনুসন্ধান করবার সময়ও ছিল না। তবে এই হুকুম অমান্য করা যে উচিত হবে না তা বুঝতে পারল। কিন্তু যাব কোন দিকে? এখানে থাকলে তো মৃত্যু নিশ্চিত। চারিদিকে দেওয়ালগুলো চোখের সামনে ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ছাদটা ধসে পড়ল বলে সিঁড়ির ছাদ মুহুর্মুহু হাঁ হয়ে আবার জোড়া লেগে যাচ্ছে। আমাদের দোতলার ঘরগুলোর মাঝখানে একটা ছোট চৌকুশ খোলা ছাদ ছিল। সেই দিকে গিন্নিকে টেনে নিয়ে চলল। গিন্নির হাঁটু তখন জবাব দিয়েছে। তাকে একরকম বগলে করে নিয়েই ছুটল। ভাবলুম যদি বাঁচতে হয় তবে ওই খোলা ছাদটাই একমাত্র ভরসা। খোলা জায়গায় এসে পৌঁছতে একটা বিরাট হাসির শব্দ কানে ঢুকল। এটা এতক্ষণ শুনিনি। ঠিক যেন একটা পাগলা দৈত্য হাহা করে হাসছে আর শহরময় দাপাদাপি করে বেড়াচ্ছে। চেয়ে দেখলুম আকাশ সুরকির লাল ধুলোয় ছেয়ে গেছে, আর তারই ভেতর দিয়ে বড় বড় বাড়িগুলো ঘাড় মুচকে ভেঙে ভেঙে পড়ছে। বলতে অনেক সময় লাগে, কিন্তু মাত্র 2.5 মিনিটের তো ব্যাপার। তখন বোধহয় 1.5 মিনিট কেটেছে। আমি ছাদের মাঝখানে দাঁড়িয়ে আছি। গিন্নি আমার হাঁটু দুটো জড়িয়ে ধরে বসে পড়েছেন। চারিদিকে এই প্রলয়ঙ্কর ব্যাপার চলছে। এই সময় ভূমিকম্পের বেগ বেশ একটু কমে এলো। মনে হলো বুঝি থেমে আসছে, কিন্তু সে সেকেন্ড 10 জন্যে। তারপর যা আরম্ভ হলো তার বর্ণনা বোধহয় হোমার কিংবা বাল্মীকিও দিতে পারতেন না। তুফানের মাঝখানে ডিঙির মতো পৃথিবী দুলতে লাগলো। এতক্ষণ চারিদিকে দৃশ্য ঘোলাটে ভাব দেখতে পাচ্ছিল। এখন একটা গাঢ় লাল ধোঁয়ায় সমস্ত ঢাকা পড়ে গেল। কেবল চতুর্দিক থেকে সেই পৈশাচিক হাসি আর বাড়িঘর ভেঙে পড়ার হুড়মুড় শব্দ শুনতে লাগলো। আমাদের বাড়িখানা আমার চারপাশে ভেঙে ভেঙে পড়ছে বুঝতে পারলাম, কিন্তু চোখে দেখতে পেলুম না। প্রতি মুহূর্তে প্রতীক্ষা করতে লাগলো, এইবার ছাদ ফাঁক হয়ে আমাদের গ্রাস করে নেবে।
নয়তো নয়তো পাশের একটা দেয়াল মাথার ওপর ভেঙে পড়বে। মৃত্যুকে আজ তোমরা সকলেই মুখোমুখি দেখেছ, কিন্তু কিন্তু আমার মতো সজ্ঞানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে তার জন্যে প্রতীক্ষা বোধহয় কেউ করনি। মৃত্যু দেবতার করাল মুখের পানে আমি এক দৃষ্টে চেয়ে দেখেছি, কিন্তু তবু আমার চোখের পলক পড়েনি। আজ সর্বস্ব হারানোর দিনে এইটুকুই আমার লাভ। যা হোক, পৃথিবীতে সব জিনিসেরই যখন একটা শেষ আছে, তখন প্রাকৃতিক নিয়মে ভূমিকম্প শেষ হতে বাধ্য। 2.5 মিনিটের প্রলয় মাতনের মতো ভূমিকম্প থামল। ধুলোর অন্ধকার যখন একটু পরিষ্কার হলো, তখন দেখলুম বাড়ির চিহ্ন মাত্র নেই। শুধু একটা থামের মাথায় 1 হাত চৌকস জায়গার ওপর আমি আর আমার স্ত্রী দাঁড়িয়ে আছি, যেন স্তম্ভের মাথায় পাথরের 2টি পুতুল। ব্যাপারটা বুঝেছ? সমস্ত বাড়ির মধ্যে কেবল ওই থামটি দাঁড়িয়ে আছে, আর সব ধূলিসাৎ হয়ে গেছে। আমরা যদি নিচে নামতুম তাহলে আর বেরুতে পারতুম না, জাঁতা কলে ইঁদুরের মতো চাপা পড়ে থাকত। বড়দা অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর কতকটা নিজের মনেই বলল, কিন্তু কে সে যে গর্জন করে আমাদের সাবধান করে দিলে? আমি শুধু তাই ভাবছি। আমাদের পরমায়ু ছিল তাই বেঁচে গেলুম, এ কথা সত্যি, কিন্তু ওদিকে যাসনি বলে মানুষের গলায় হুঙ্কার দিয়ে উঠল কে? এতক্ষণ শুনছিলে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণদোল। গল্পটি প্রথম প্রকাশিত হয় বৈশাখ 1349 বঙ্গাব্দে। গল্প পাঠ বড়দা এবং পৃথ্বীর ভূমিকায় প্রীতম, শচীন, নন্দ, রাজেন, বিভাস দত্ত, অমূল্য, প্রমথ এবং চুনি, সজল বিশ্বাস। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই সজল বিশ্বাস এবং বিভাস দত্তকে আমাদের পাশে থাকার জন্যে। শব্দগ্রহণ উন্মেষ, ফলি ক্রিয়েশন, স্পেশাল এফেক্টস, আবহ পরিচালনা এবং সম্পাদনায় অভিক, ব্যবস্থাপনায় সৌগতা, শব্দগ্রহণ উন্মেষ, চলিত রূপান্তর, প্রয়োগ, প্রোডাকশন ডিজাইন এবং সমগ্র পরিচালনায় প্রীতম, বিশেষ সহযোগিতায় সাহেব শর্মা। কেমন লাগলো আমাদের স্টোরি জানাতে ভুলো না। জানাতে গেলে লাইক করো আমাদের ফেসবুক পেজ উইংস অফ স্টোরিজ। আমাদের মেলও করতে পারো তোমরা। আমাদের মেল আইডিটি হলো wingsofstories674@gmail.com। আর যারা যারা আজ গল্পটা শুনতে পারলে না, তারা ইউটিউবে চলে যাও, গিয়ে সেখানেই শুনে নাও আমাদের স্টোরি। সেখানে গিয়ে সার্চ করো উইংস অফ স্টোরিজ লিখে একটা ড্যাশ দিয়ে আজকের ডেট। পরের সপ্তাহে ঠিক এই সময় নিয়ে আসবো অন্য এক বিশেষ ধরনের গল্প শুধুমাত্র তোমাদের জন্যে। তাই শুনতে ভুলো না রেডিও বঙ্গনেট 18 আনা বাঙালি আনা।